হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি আমার লাইভটা শেয়ার করে একটু আসছি ভাইয়া। যাই হোক, আমি আসলে আজকে আমার লাইভটাতে আমি আসছি আমার পেজ থেকে, আমার মোশতাক আহমেদ শাহীন পেজ থেকে। এই জন্য হয়তো অনেকে আমাকে সরাসরি কোশ্চেন করার সুযোগটা পাবেন না, বা আমিও অ্যান্সারটা করতে পারবো না। আমি যেহেতু কথা বলার জন্য আসছি ফ্রেন্ড, সেহেতু আসলে পেজ থেকে আসছি, এই জন্য সরি। আপনারা যদি মানে কিছু মনে করবেন না আর কি, আপনারা আমাকে আমার কথাগুলো শুনেন। বাট আমি হয়তো, হ্যালো কে, হ্যাঁ এই যে কিসে, হ্যালো ফ্রেন্ড, জাস্ট মিনিট ওয়েট। কথা বলা বললাম একটু শান্তি পাই না, আমরা বলি আসলে কি ধরব, আস্তে কথা বলা যাবে না, আস্তে কি জন্য? আই এম সো সরি, এক্সট্রিমলি সরি ফ্রেন্ড, আমি চলে আসছি। যাক, একটু সমস্যা হয়েছিল বরকত ভাইকে, এবং বরকত ভাইকে আমি দেখতে পাচ্ছি। যাক, আমি আমার পেজ থেকে যেহেতু কথা বলছি আর কি, যেটা বলার জন্য আর কি, আমি আমার কথা বলার শুরুতে আমি আসলে একটু কী বলবো, আমি দোয়া চেয়ে নিচ্ছি। আপনারা জানেন যে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের শুধু নেতাই না, একজন আপন মানুষ হিসাবে পরিচিত, পরম শ্রদ্ধেয় ওবায়দুল কাদের ভাই অসুস্থ। তাকে, তার অবস্থা গতকালকের চাইতে এবং প্রথম দিনের চাইতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো এবং উন্নতির দিকে। এবং তার অবস্থা ভালো দেখেই উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটাল আজকে নিয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সব কিছু তত্ত্বাবধান করতেছেন, আপনারা জানেন। সো আমি আসলে আমার কথা বলার প্রারম্ভে আমার প্রিয় নেতা, পরম শ্রদ্ধেয় নেতা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনজন পরম শ্রদ্ধেয় ওবায়দুল কাদের ভাইয়ের জন্য দেশবাসীর কাছে দলমত নির্বিশেষে দোয়া চেয়ে আমি আমার কথা শুরু করছি। এবং আমি
আমার এই কথার পরেই আমি অভিনন্দন জানাচ্ছি। একটা ভালো একটা সংবাদ আছে আপনাদেরকে জানাচ্ছি যে আম, আমাদের বড় ভাই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আম, উপদপ্তর সম্পাদক, চিটাংয়ের কৃতি সন্তান, একসময় তুখোর ছাত্রনেতা বিদ্যুৎ বড়ুয়ার ভাই, আমার সাথে বিদ্যুৎ ভাইয়ের সাথে ডাক্তার বিদ্যুৎ ভাইকে অনেক চিনবেন না হয়তো। উনি একসময় ঢাকা মেডিকেল কলেজের ভিপি ছিলেন, অনেক বড় ছাত্রনেতা ছিলেন। আজকে ইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওনার বড় ভাই ব্যারিস্টার। একটু জাস্ট মিনিট ওয়েট প্লিজ। তোমরা, আমি বলছিলাম যে আমাকে আসলে এটা একটু পরে পরে করার জন্য, কিন্তু তোমরা আমার শুনলা না আসলে কথাটা। আমি কথা বলতেছিলাম, তো আমি এখন আসলে কিভাবে তাহলে এটার উত্তরটা দিব তোমার? হ্যাঁ বলো, কই পাবো এখন? তোর আমি আসলে তোমার বুঝাইতে পারলাম না আসলে। আচ্ছা, আমি কথা বলার পরে তাহলে আমি এটা এটা করতেছি ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। যাই হোক, যেটা বলতেছিলাম, আমাদের আওয়ামী লীগের সেন্ট্রাল উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন। আমি দ্বীপ জেলা ভোলা থেকে আম, শ্রদ্ধেয় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ভাইকে, না কি, আচ্ছা যাও তুমি তাহলে, আমি আসবো। আচ্ছা, তো তাকে অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি টান দিয়ে যাও, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুযোগ্য নেতৃত্বকে, সঠিক যোগ্য নেতৃত্বকে সঠিক জায়গায় মূল্যায়ন করার জন্য আমরা এতে যারা তৃণমূলে আসলে রাজনীতি করে আমরা অনেক আশাবাদী, কারণ এই সমস্ত মানুষগুলো যখন মূল্যায়িত হয়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকার সুযোগ হয়, তখন আমাদের ভালো লাগে। আর আরেকটা জিনিস হচ্ছে যে দেখুন আসলে আমাদের নেতারা আর কি, যারাই আর কি, আওয়ামী লীগটা তো সবসময় বলে রাখছি বা বলি আমি যে আওয়ামী লীগটা আসলে টিকেই ছিল মূলত, বা টিকেই আছে মূলত ভ্রাতৃত্বের সম্পর্ক এবং মায়ার বন্ধনের কারণে। দীর্ঘ 21 বছর আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল। 75-এর 15 আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করার পরে এরপরের ইতিহাস আওয়ামী লীগের জন্য অত্যন্ত দুঃখের এবং রক্তাক্ত ইতিহাস, সেটা আমরা সবাই জানি। তো সেই ইতিহাসগুলো, সেই সময়গুলো পেরিয়ে আপনার নেতৃত্ব দিয়ে ধীরে 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 আপনার আজকে আওয়ামী লীগের এই পর্যায়ে, আওয়ামী লীগ আজকে রাষ্ট্র ক্ষমতায়। কিন্তু এটাও চরম সত্যি সত্যি ঘটনা যে সবসময় যে জিনিসটা আমি বলি যে আমার এই জিহ্বার শত্রু যেমন আমার দাঁত, নিজের মুখের দাঁত। আওয়ামী লীগের শত্রুতাটা আওয়ামী লীগের মধ্যে, আওয়ামী লীগকে সবসময় সেই স্বয়ং আমার দলের স্রষ্টা এবং বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যা থেকে শুরু করে আওয়ামী লীগের সকল করেসপেসিক ফার্স্ট আওয়ামী লীগের মধ্য থেকে শুরু হয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী জানেন, এবং আওয়ামী লীগের, এটা আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্য। আমরা সবসময় নিজের নাক কেটে পরের যাত্রা করতে অভ্যস্ত, এবং এটাই করেছি। আমাদের নেতাকর্মীরা এটা করেন বিধায় সবসময় আপনার এটা করতে গিয়ে দেখা গেল যে একটা সময় এসে মানে কি বলে তালগোল পাকিয়ে যায় আর কি। আওয়ামী লীগের সত্যিকারের নেতাকর্মীদেরকে, বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদেরকে মুরগি বানিয়ে জামায়াত শিবির অথবা বিএনপি থেকে হাইব্রিড মানে ওয়েলকাম জানিয়ে এনে যে সমস্ত নেতারা আজকে এটা করতেছেন, নিশ্চয়ই আমি মনে করি যে তাদের জন্য এটা শুভকর হবে না। এবং এরকম আজকে যারা মনে করতেছেন কি, কেউ কেউ ভাবেন হয়তো যে আর তো মনে হয় আমরা অপোজিশনে যাব না, এটাও তো ভুল, যেহেতু আমরা গণতান্ত্রিক রাজনীতি করি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা বিশ্বাস করি। সুতরাং আমি মনে করি যে আমি অপোজিশনে যেতে পারি। আমি ভালো কাজ করলে মানুষ আমাকে মূল্যায়ন করবে, আমি খারাপ কাজ করলে মানুষ আমাকে ফেলে দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু কেউ কেউ এটা করেন। ইতিহাস সৃষ্টি করা, ইতিহাসের মহানায়ক যারা বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দানকারী সে সকল ঐতিহাসিক নেতৃত্ব যখন আপনার একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা বা একনায়কতান্ত্রিক রাজনৈতিক দল চালানোর চেষ্টা করে, তখন তো আসলেই সেটা দুঃখজনক, এবং দলের এবং নেতাকর্মীদের জন্য অতিরিক্ত ব্রুট মেজরিটি সবসময় মানুষকে স্বৈরাচার করে ফেলে। এবং কি বলে এটাকে, আপনি কখনো এটা তো ইয়ে করার কিছু নেই। যারা এখন আপনি যেটা বলবো আর কি,
যে যারা 2001-ওয়ানের সময় যারা মাঠে থেকে রাজনীতিটা করে নেয় তারা আসলে কখনোই বলতে পারবে না যে আসলে 2001-এর পরিস্থিতিটা কি ছিল। তো আমার শ্রদ্ধা এক নেতা, ছাত্রলীগের এক সাবেক নেতা, উনি বলতেন, শাহিন, ভোলায় এসপির নেতৃত্বে ধরো 200 পুলিশ আছে, 500 পুলিশ আছে, তাই না? আমাদের ভোলা সরকারি কলেজ যে মহাবিদ্যালয়, আমাদের যে প্রিন্সিপাল মহোদয় স্যারের কাছেও কিন্তু আমরা 2500-3000 আমাদের স্টুডেন্ট আছে। সো আমি মনে করি অলওয়েজ যে আমাদের স্যার শক্তিশালী, প্রিন্সিপাল স্যার ইজ স্ট্রংগেস্ট দ্যান এসপি। মানে অ্যাকসেন্স উনি বলতেন এটা একটা জিনিস বোঝাতে গিয়ে। তো যে ছেলেটা জীবনেও লেখাপড়া করে নাই, যার মধ্যে বুদ্ধি বিবেচনা নাই, সে কিন্তু পুলিশকেই প্রায়োরিটি দেবে বেশি। তার কাছে কিন্তু ভোলা কলেজের প্রিন্সিপাল, কারণ প্রিন্সিপাল স্যারের কাছে তো আর অস্ত্র নাই, প্রিন্সিপাল স্যারের ঘাড়ে তো বন্দুক নাই, প্রিন্সিপাল স্যারের এত তো ফুল নাই। সো সে প্রিন্সিপাল স্যারের কি মানে মূল্যায়নটা করবে। তো ঠিক সেভাবেই আজকে আমার সেই বড় ভাইয়ের সাথে আমি সুর মিলিয়ে বলবো, আসলে রাজনীতি যদি আপনার অরাজনৈতিক নেতৃত্বের হাতে চলে যায়, অরাজনৈতিক নেতৃত্ব যদি রাজনীতি কন্ট্রোল করে, তখন আপনি কোনোভাবেই রাজনৈতিক নেতাকর্মীদেরকে সেটা পজিশন আর অপোজিশন হোক, তারা সেই মূল্যায়নটা করবেন না। বিকজ আমি মনে করি আর কি, যারা রাজনীতির তৃণমূল থেকে যারা উঠে এসছে, স্কুল জীবন থেকে কলেজ জীবন, আজকে ধীরে 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 জেল জুলুম হুলিয়া ত্যাগ তিতিকা দিয়ে সে নিজের দলের নেতৃত্বকে যেমন রেসপেক্ট করবে, সে অপোজিশনের নেতাকর্মীদেরকে সে রেসপেক্ট করবে, কথা বলার আগে মার্জিত হবে, সব কিছুই ভেবে চিন্তা করবে। কারণ আমি এই কথাটা বলার পিছনে আরেকটা যুক্তি আছে, সেটা হচ্ছে আমি কালকে আমাদের মাননীয় ওবায়দুল কাদের ভাই অসুস্থ হওয়ার পরে আমি ফেসবুকে যখন দেখেছি, আমি মানে আমার কাছে এই জিনিসগুলো এতটাই খারাপ লেগেছে এবং মানে আমার কাছে এতটাই মানে ভিন্নতা লেগেছে যে আমার এগুলোকে আমি মনে করেছি যে এরা আসলে মানসিকভাবে এরা বিকারগ্রস্ত। কারণ একটা মানুষ যখন আপনার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন সে মানুষটাকে নিয়ে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা, এটা আসলে কোন ধরনের মানসিকতা আই ডোন্ট নো। আমার এটা আমার সাথে আসলে মিলে না, বা আমি জানি না এটা যারা করেছেন এদেরকে মানুষ আসলে কিভাবে, সুন্দর লাগছে খন্দকার মিজান, থ্যাংক ইউ ভেরি মাচ। তো কিভাবে নিয়েছে, কিন্তু আমার কাছে ভালো লাগে নাই। আর আমি মানে এই সমস্ত মানে কি বলে, আমি বলে রুগ্ন চিন্তার মন মানসিকতার যারা, তারা আসলে তাদের এই সমস্ত জিনিস বলা আর না বলা আসলে সেম কথা, এদেরকে আর কি বলবো। যাই ফ্রেন্ড, একটা জিনিস হচ্ছে, আপনি প্রতিটা জায়গাতেই সবাই চায়, এটা সবাই চায় যে আমি যে কাজটা করব, আপনি যে জবটা করেন, আপনি যদি জব করেন বা আপনি যদি ব্যবসা করেন, আপনি যদি ভালো করেন, সাইন করেন, দেন আপনাকে আপনার সুপিরিয়র আপনাকে অ্যাওয়ার্ড দিক, এটা আপনি চান, নিশ্চয়ই চান, সবাই চাইবে। আপনি পুলিশ বলেন, আর্মি বলেন, সব জায়গায় ভালো কাজের জন্য তার অ্যাওয়ার্ড তো অবশ্যই দেওয়া উচিত। রাজনৈতিক নেতাকর্মীরা, আমরা যারা রাজনীতির জন্য কষ্ট করেছি, আমরাও মনে করেছি যে আমরাও একসময় নিশ্চয়ই আমার দল যদি কখনো আল্লাপাক যদি আমাদেরকে রাষ্ট্রসেবার সুযোগ দেয়, আমাদেরকেও অ্যাওয়ার্ড দেওয়া হবে, আমরা আমাদের কষ্ট শ্রম মেধার উপরে ভিত্তি করে। কিন্তু কখনোই ভাবি নাই যে অ্যাওয়ার্ড ঠিকই পাবেন, বাট সেই অ্যাওয়ার্ডটা আওয়ামী লীগের নেতাকর্মী যারা দলের জন্য, দলের ঝান্ডা বয়ে বেড়ানোর জন্য, যারা নিজেদের নিকটাত্মীয়ের কবরে মাটি দিতে পারে নাই, বাবা মায়ের সমাধিতে মাটি দিতে পারে নাই, যারা বোনের বিয়ে কিন্তু ভাই উপস্থিত হতে পারে নাই, অথবা মা খুব অসুস্থ, নিজের ছেলে সন্তান খুব অসুস্থ কিন্তু ভোলা আসতে পারে না, শুধুমাত্র একটাই অপরাধ, সেটা হচ্ছে সে আওয়ামী লীগ করে। আফটার 2001 আমি শুনেছি এখানকার যারা পুলিশ প্রশাসনে ছিলেন বা যারা এখানে, তারাও জানেন এবং এখানকার মানুষও জানেন। আমরা এটাকে মনে করে দিয়ে আমি প্রতিশোধ পরায়ণতার দিকে যেতে আমি কাউকে বলবো না বা যাব এমনটা না, কিন্তু 2001 শুনেছি যে আমরা যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, ভালো আছি শাহিন ভাই, আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু আমরা শুনেছি যে আফটার 2001 শুধুমাত্র রাজনৈতিক পট পরিবর্তনে একটা রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আরেকটি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতা এসে আওয়ামী লীগের নেতাকর্মী তথা
আওয়ামী লীগ সমর্থক হোক অথবা, এবং আপনারা জানেন যে আমাদের যে হিন্দু সম্প্রদায়, আমি তাদেরকে সংখ্যালঘু বলতে চাই না, এই দেশের জন্য, এই বাংলাদেশ গড়ার জন্য তাদের অনেক অবদান আছে। এই বাংলাদেশের গড়ার জন্য আমি যেমন মোশতাক আহমেদ শাহিন, সে ফর এক্সাম্পল মুসলমান, আমি যেমন অস্ত্র হাতে যুদ্ধ করেছি বর্বর পাকিস্তানিদের বিরুদ্ধে, একজন হিন্দু তিনিও যুদ্ধ করেছেন, বুদ্ধিস্ট তিনিও করেছেন, খ্রিস্টান তিনিও করেছেন। সো আমি কাউকে সংখ্যালঘু বলে তাকে আমি ছোট করতে চাই না। যে নির্যাতন, যে বর্বরতা, যে পৈশাসিকতায় ঘোলার বুকে হয়েছে সেটা বিরল। শুনেছি আমাদের বাবা মা বলেছেন, অনেক মুরব্বীরা বলেছেন যে বিফোর লিবারেশন আর আফটার লিবারেশন, মানে পাকিস্তান আর্মিরা এরকম নিপীড়ন নির্যাতন এখানটাতে করেন নাই। কিন্তু সেটা দেখার পরেও, সেটা সহ্য করেও যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে রাস্তায় ছিলেন, যারা উন্মত্ত পুলিশের টিয়ার সেল এবং গুলির বুকে যারা বুক চেতিয়ে দিয়েছেন, যারা প্রিয় দলের ঝান্ডা বহন করে বেরিয়েছেন, সুউচ্চে ধরে গেছেন, মাথা দিয়ে ঝরঝর করে রক্ত পড়তেছেন, অথচ নিজের দলের পতাকা, আদর্শের পতাকা উড্ডীন রেখেছেন, সেই নেতাকর্মীদেরকে চরম অবহেলা, চরমভাবে চরম 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 নিগৃহীত সেটা করা হচ্ছে, যেটা ইউ ক্যান্ট ইমেজিন। ভোলা কি হচ্ছে এটা আমি বলে শেষ করতে পারবো না। এটা একদিন টাইম উইলছে, সব কিছুই তো আপনি একসময় চলে বের হয়ে আসে তো। জি, লিডার সালাম নিয়েছে, রিয়াজুল কবির মোহন ভাই, আসসালামু আলাইকুম। তো আমরা সেই জিনিসগুলোকে আমরা ভুলে গিয়েছি। আমি মনে করি যে আপনার সেটাই সবচেয়ে বড় অপমান করা। আমি বলবো না যে একটা সময় ছিল যখন বলতো যে আওয়ামী লীগের কারোর সাথে আত্মীয়তা করা যাবে না। আমি বলবো না যে বিএনপির কারোর সাথে কেউ আত্মীয়তা করে না, এতটা ছোট মন মানসিকতা আমি পোষণ করি না। তবে এটা তো সত্যি যে আমার বাবার গায়ে হাত দিয়েছে, যে আমার মাকে বেঁধে রেখে আমার মায়ের সামনে আমার আরেকটা বোনকে রেপ করেছে, তার কাঁধে আমারই দলের নেতাকর্মীরা বা আমার দলের নেতৃত্ব কাঁধে কাঁধে হাত দিয়ে চলবে, অন্তত এই জিনিসটুক, এই অপমানটুক না করলেও বোধহয় পারত প্রিয় দল। সত্যি ঘটনা হচ্ছে সবাই যার যার অবস্থানে থেকে আমরা নির্যাতন নিপীড়ন হয়েছি, কিন্তু আপনি চিন্তাই করতে পারেন না এটা কিভাবে, যারা মানে কেমন করে, যারা আমাদের মতো কর্মীর, আমরা ছিলাম আমাদের স্থানীয় আমাদের নেতৃত্বের যে বক্তৃতা, যে বিবৃতি, আমি যদি আমার মস্তিষ্ক বিকৃতি যদি না ঘটে থাকে, আমার সেন্স যদি ঠিক থাকে, তাহলে আমি অসত্য যদি বলি, উপরে আল্লাহর গজব যেন পড়ে। আমরাই ছিলাম বক্তৃতার পঙ্ক্তিমালা। বক্তৃতা শুরু হলে আমাদেরকে দিয়ে হতো, কারণ নিপীড়ন নির্যাতনটা আমরাই সবচেয়ে বেশি ফেস করেছি। কিন্তু সেই মানুষগুলো, আমরা নিশ্চয় চিরনিদ্রায় শায়িত আছি, এটা জীবমৃত আছি। চিরনিদ্রায় শায়িত হলেও কোনো দুঃখ ছিল না, বাট আমরা হচ্ছে জীবমৃত। যাই হোক, সেটা করেছেন যারা করেছেন, আল্লাহ তাদেরকে তাদেরকে হেদায়েত দান করুন। যদি কখনো হয় না, হইতে পারে কখনো যদি ভুল ভাঙে, সেটা কখনো আমি না দেখি, আমার ছেলে সন্তানরা হয়তো দেখবে যে ভুল হয়তো একসময় ভাঙছে। যাই হোক, এনিওয়ে, যেটা বলতে চাচ্ছিলাম, আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যখন দেখি যে দূর দূরান্তের ওই উপজেলার বা একটা জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন একসময়, বৃদ্ধ, দিনান্তে মাথা পুরোচ্ছে বা অর্থনৈতিকভাবে খুব ভেঙে পড়েছে, তাদেরকে খুঁজে এনে তাদেরকে হেল্প, সব সেক্টরকেই উনি হেল্প করেন, এঁকেছেন। এটা বঙ্গবন্ধুর মেয়ে, বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে, তার এরকম মায়া দয়া থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা ছায়াকেও মনে করে যে একজন শ্যাডো, জনপ্রিয় নেতাকর্মী তো দূরের কথা, নেতাকর্মীর ছায়াকেও মনে করে যে এটা আমার প্রতিদ্বন্দ্বী, তাদেরকে আপনি কিভাবে মনে করবেন? কোনো পদ পজিশন চাই না, কোনো কিছুই চাই না, কিন্তু একটা গণতান্ত্রিক দল, আমি চাইতে পারি, আমাকে দিতে হবে এমন কোনো কথা নেই। আমার চাইতে বেটার যোগ্য যদি কেউ থাকে, সে আসবে, আমি নেক্সট আসবো। কিন্তু আপনি কোথায়, কোন নিয়মে দেখেছেন এটা হয় কখনো? আমার বাবা মাকে
দরজা আটকে বাইরে থেকে শিকল দিয়ে যারা আগুন লাগিয়ে দিয়েছে আফটার 2001, তারা আওয়ামী লীগে যোগ দিয়ে 2 মাসের মাথায় তারা আওয়ামী লীগের সম্পাদকীয় পদ থেকে শুরু করে বড় বড় পদ পেয়েছেন। আওয়ামী লীগ প্রাচীন একটা অর্গানাইজেশন, রাজনৈতিক অর্গানাইজেশন। আমরা বলি যে আওয়ামী লীগ হচ্ছে নেতা করার সূতিকাগার। আমরা কি সূতিকাগার এটা দেখছি? যারা সংবিধান বানিয়েছেন তারা যদি বলেন যে সংবিধান এটি আমরা বানাই দেবো, বাদ দেয়, সব জায়গায় কি সংবিধান চলে? তাহলে এই দুঃখ আমরা কোথায় রাখি? আর আমরা পুরোটা আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতার পুরোটা সময় কোর্টের বারান্দা, জেল, অপমান, দেশ ছাড়া, নিগৃহীত হতে হতে গেলাম। ফুলের জলসায় নীরব কেন কবি? এখানে কিন্তু কবি নীরব। আজও অনেকেই আসতে পারতেছেন না বলায়। অনেক 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 জেলার ভালো নেতা, উপজেলার লেভেলের সহযোগী অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি অনেকেই ভোলার বাইরে। হয়তো সামান্য মতানৈক্য হয়েছে। ক্ষমা যেখানে নেই। আল্লাহ নাকি যত পাপ করার পরে একেবারে বলেছে যে শেষ পর্যন্ত নামের আগে মোহাম্মদ আছে কিনা এটা বুঝবে। এরপর আল্লাহ ক্ষমা করে দিয়ে প্রায়শ্চিত্ত করার পরে তাদেরকে, তার বান্দাকে, মুসলমানকে তাদের বেহেশতে দেবেন। কিন্তু কোথায় আছি আমরা? এটা কোন রাষ্ট্রে আছি? কোথায় কোন রাজনৈতিক দল করলাম যেখানে কোনো ক্ষমা নেই? আর ক্ষমা করবে কি? আপনি আমাকে যে জানবে না, আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যার জানাই নেই, এটা এখানে হচ্ছে আপনার ওই যে, আমি তো আবারও বলি আর কি, যে এখানে এখন যে রাজনীতিটা আমরা দেখি না, এটা হচ্ছে ঠিক ওই রকম, ওই যে ঘোড়ার আগে মানে গাড়ি জুড়ে দেয়া, আম গাছে যে হাঁসের পা মুরগি নিচে, মুরগির পা হাঁসের নিচে, ঠিক এইভাবেই চলতেছে। কেউ বলবে না তো, বলার দরকার নাই। যারা আপনি এই যে এটার সাথে আপনি যারা তাল মিলিয়ে চলতেছে, জি মানবতার জয়ক ইনশাল্লাহ, মূল্যবোধ জাগ্রত অফকোর্স, এবং হবেই। যারা এটার সাথে আপনি তাল মিলিয়ে আপনি বলবেন এখন তো সন্ধ্যা 7:15, ওই নেতৃত্ব বলবে যে এখন তো ভোর 5টা, অথবা এটা চাঁদ না, এটা তো সূর্য। আপনি বলবেন জি 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 জি, তাহলে আপনি ঠিক আছেন। এটা না বললেই বরং, বলতে চাই না, যদি ভুলেও বলে ফেলছি, একবার ভুলে বলছি যে না কি বলেন, এটা তো আসলে এই কি বলে, এখন তো রাত, এটা তো চাঁদ। ওই যে বলেছে একবার, না কথাটা বের, আমি বলেছি সূর্য, সে তো একবার চাঁদ বলেছিল, ঠিক না? ও আচ্ছা, ওকে, মার্কিং করো, মার্কিং করে রাখছে আমাদেরকে। ইমানদার বেঈমানিতে চলে গেছে। আরে আপনি চিন্তা করতে পারবেন না, একটা জায়গা থাকলে একটা মায়া আছে না, একটা জায়গা থাকলে তো হয়, টুকটাক হইতে পারে না, সেটা ক্ষমা সুন্দর হয় না, সেটা হইতে পারে না। এখানে নাই। আসলে এটার একটা কারণও আছে, সেটা হচ্ছে যে আপনি সহযোগী এবং অঙ্গ সংগঠনগুলোকে নেতৃত্ব দিয়ে রেখা হয়েছে। কারণ আপনি ভোলায়, আমার নিজেই দেখা যে প্যারেন্টস অর্গানাইজেশন আওয়ামী লীগের বর্ধিত সভা না ডেকে, বর্ধিত সভা হয়েছে বলে পেড করে, পেডের মধ্যে লিখে টিকে সেন্ট্রালে দিয়েছেন। এরকম ঘটনা আমি সেভারাল টাইম দেখেছি, অস্বীকার করার কিছু নাই। যদি আওয়ামী লীগের, জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিরা আছেন, তারা, আমি যদি ভুল বলে থাকি তাহলে তারা আমার দোষ দিবেন, আমার বিচার করবেন। যেখানে আপনি প্যারেন্টস অর্গানাইজেশন সেন্ট্রালকে ফাঁকি দিতেছে, যে আপনার বলছে যে এখানে হ্যাঁ হয়েছে, এখানে আমরা বর্ধিত সভা করেছি, এই করেছি, সে করেছি, এই সিদ্ধান্ত হয়েছে, ওই হয়েছে, সে হয়েছে, বাট ইটস টোটালি বোগাস, ইটস টোটালি ফলস। এরকম কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু সেখান থেকে প্রেস রিলিজ কিন্তু তারা দিয়ে দিয়েছেন, করেছেন, ঠিক একই সেম ঘটনা। আপনি বিশেষ কোনো একটা ঘটনা ঘটলে স্বাভাবিক। এখন তো আপনি মনে করেন যে পার্টি পাওয়ারে কোনো জিনিস করতে আপনার কোনো অসুবিধা লাগে না, লোকজন আসতে কোনো অসুবিধা নেই, শুধু তার ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে বলা দিলেই হয়ে গেল। চেয়ারম্যান সাহেব আপনার বাউন্ড না হলে তো তার আপনার 100 দিনের কর্মসূচি বন্ধ হয়ে যাবে, তার বিজেপি, তার বিজিএফ নিয়ে যে তার যে অপকর্ম আছে সেগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের 13 ইউনিয়নের অনেকে চেয়ারম্যানদের মধ্যে কেউ কেউ আছেন তো যারা অন্য দল থেকেও আমাদের দলে এসছেন, 2-1 আছেন, আবার নিজের দলে ওরা আছেন। শেষ এখন আর তারাও কিন্তু মানে যে ইউনিয়ন লেভেলে আপনার, তারাও যে চেয়ারম্যান সাহেবরা যারা নেতা আছেন, তারা এখন আর ওই নেতা তাদের একটু কম জিজ্ঞেস করে। তারা এখন
আপনি আছেন শেষ চাটার মধ্যে। হ্যাঁ, তারা আবার একটা কাজ করেন, সেটা হচ্ছে যে একটা জায়গায় বিশেষ যে বরাদ্দগুলো একটা জায়গায় পৌঁছে দেওয়া হয়, সেখান থেকে পেইং আপনার ঈদ আসলো বা একটা পার্বণ আসলো, অথবা শোনা গেল যে আপনি রিক্সার তলে পড়ছেন, আপনার জন্য কিছু থোরাসে পাঠিয়ে দিল ট্রিটমেন্টের জন্য, আল্লাহর রাস্তা, ঠিক না? তো সেভাবে ব্যবস্থা হচ্ছে, সবার কাছে পৌঁছে যায়, 10, 20, 5, 7, 10 যে যে লেভেলের ইত্যাদি ইত্যাদি। আবার শুনেছি আর কি, ইদানিং, আগে শুনি নেই, যে কিছু কিছু আছেন যারা আমাদের আওয়ামী লীগের রীতিমতো তাদের বেতন দেওয়া হয় 5-10 হাজার 15 হাজার টাকা বেতনের আওয়ামী লীগের নেতা আছেন। আপনি যদি চান সেটা প্রমাণ সহ আমি দিতে পারবো যে আওয়ামী লীগের নেতাদের নামে, ওনার নামে প্রতি মাসে এত টাকা যায়। হ্যাঁ, উনি এটা বেতনের মতো শুনেছি। অন্য দল থেকে এসছেন, আমাদের দলে এরকমও 2-1 জন আছেন যাদেরকে এরকম, ঠিক আমি জানি না। অথচ অর্গানাইজেশন কি এভাবে চলে? রাজনৈতিক নেতাকর্মীরা কখনো দল থেকে বেতন নিয়ে গিয়ে রাজনীতি করেন? কে জানে, আমার তো মনে হয় না। আমি শুনছি যে শিবিরে নাকি এরকম একটা ব্যাপার আছে, বাট আমাদের দলে তো কখনো দেখিনি, কিন্তু আমি ভোলা এখন দেখি। আর এখানে আপনি যেভাবে বলেন, আপনি এখন যা বলতেছেন শুধু তারা আম, মানে কি বলে আর কি, শুনে যাবে, বলে যাচ্ছে, আপনি কি বললেন, কি করলেন, কে কি করলো না করলো, যেহেতু যেহেতু এখানে যে যত কথাই বলেন, মানে কেউ তো আসলে কোনো কথা বলবে না, বলে তো কেউ কারো জান আসলে নষ্ট করবে না, খুয়াবে না, জেল জুলুম মামলা মোকদ্দমায় কেউ পড়বে না। আমার এগুলো খাটার অভ্যাস আছে বিদায় আমি আসলে বলি। কিন্তু ট্রু হচ্ছে এই যে আপনি, আবারও আমি বলি, অমানবিকতার, অমানসিকতার, বিবেচকতা যেটাকে বলে, অনৈতিকতা, একটা লেভেল থাকা উচিত। সেই লেভেলটা যখন ক্রস হয়ে যায়, আমরা তো মজলুম, আমাদের আসলে বলার কিছু নাই, আমরা শুধু সয়ে যাবো বা আমরা নিপীড়ন আপনি করবেন, কি করার আছে? কারণ যেহেতু আমার বলার কিছু নেই, আমি কান্না করতে পারবো না, আমি চিৎকার দিতে পারবো না, তাই না? সো আমি আসলে আমি নিপীড়িত হব, আমরা মজলুম। যদি কখনো যদি কখনো আমাদের এই চিৎকার, একটা সময় আমরা চিৎকার করেছি যে আসলে আমরা খুব কষ্ট পাচ্ছি, প্লিজ আমাদেরকে একটু বাঁচান, আমাদেরকে হেল্প করার চেষ্টা করেন। তো এইটা সময় শেষ, আর আমরা বুঝে গেছি যে আসলে ও চিৎকার করতে 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 আর কি বলে আর কি, মানুষ অতিশোকে পাথর হয়ে যায় না। আমরা বুঝে গেছি যে আমাদের চিৎকার ক্ষমতার দীর্ঘ মানে ক্ষমতা এবং কি বলে আর কি, যে মেজরিটি বা ব্রুট মেজরিটি আমাদের মাঝে নেতাদের সাথে, প্রিয় নেতাদের সাথে, প্রিয় কর্মীদের সাথে এতটা, আমি বিপ্লবী ডাক্তার চে গুয়েভারার দেখি নাই, এই প্রজন্মে দেখেছি বিপ্লবী ডাক্তার শরীফকে। থ্যাংক ইউ ভেরি মাচ, শরীফ আহমেদ পিন্টু, রাইট ইউর। আমি সবসময় বলি মামুন ভাই, যদি নীতি এবং নৈতিকতা নিয়ে আপনি দল করেন, আপনার যদি ডেডিকেশন থাকে আপনার দলের প্রতি, আদর্শের প্রতি আপনার রেসপেক্ট থাকে আপনার দলের প্রতি, আমি আপনাকে স্যালুট করি। করেন আপনি বিএনপি, সো হোয়াট, বিএনপিতে কি ভালো লোক নাই? অফকোর্স আছে, কিন্তু যেটা দেখা আর কি, সবসময় যেটা বলেছি, তো এই যে আলাপ করতেছিলাম যে কেন আপনার এই নির্মমতাটা, কেন, কি কারণে আপনি আপনার মনে হচ্ছে আজকে প্রিয় নেতৃত্বের। আরে এরকম অনেক ঘটনা আছে যে আমাদের আওয়ামী লীগের নেতারা সাবেক এমপি মন্ত্রী হিসাবে হয়তো দেখা গেছে আপনার পুলিশ প্রোটেকশন পাইতো, এমন একটা সিচুয়েশন যে তখন আসলে পুলিশকে বিশ্বাস করা যাচ্ছিল না। আমরা ওই সময় কিন্তু পালিয়ে থেকে নেতাদের কাছাকাছি দেখতাম, ক্লোজেস টু হার্ট। কিন্তু কি অপরাধ মানুষের, আপনি আমার বিচার হওয়ার পর আমি দোষী হইলে আমার একটা সাজার পরে আমি আবার তো ফ্রি আসতে পারবো। তো এই কোন দেশ আছে এখানে আমার কোনো বিচারও নাই, আমার কোনো কিছু না, আমি শাস্তি ভোগ করতেছি এবং আপনাকে ব্যাক করার কোনো সুযোগ নাই। আপনি চিন্তা করেন, আমার যখন খুব খারাপ লাগে, আমার যখন খুব কান্না করতে ইচ্ছে করে না, তখন আমি একটু পেছন ফিরে যাই, আমি তোফায়েল ভাইয়ের আগের ফুটেজগুলো দেখি। তোফায়েল ভাই প্রেসিডিয়াম থেকে বাদ যাওয়ার পরে যখন দেশ টিভিতে যখন যে সাক্ষাৎকারটা দিয়েছিল, আমি সেটা আমার 2টা ফোনে আমি ওইটা লোড করে নিয়েছি, আমি তখন ওই জিনিসগুলো দেখি, আমারও কান্না আসে। তোফায়েল ভাই যখন বলতেছিলেন যে আমি যখন উপর থেকে নামি তখন আমি বঙ্গবন্ধুকে দেখি, সিঁড়ির পাশে বঙ্গবন্ধুকে দেখি, কত বড় নেতা। তো আপনি আমার বাসায় যদি কেউ যান, আপনি দেখবেন যে আমার আসলে যেখানে আমার নেত্রীর ছবি, বঙ্গবন্ধুর ছবি পাশে, তার মাঝে তোফায়েল ভাইয়ের ছবিটা ঠিক সেই জায়গাতেই আছে। একটা মানুষকে সারা জীবনের রেসপেক্টের যে জায়গাটা, সে মানুষটাকে আসলে
যারা পেরেছেন তারা তো, আমরা চেষ্টা করেছি নানাভাবেই আসলে থাকার জন্য, কিন্তু তুফাইল ভাইয়ের আশেপাশে মানে এত বড় একটা দেয়াল, এত কঠিন দেয়াল আজকে উঠে গেছে। আমরা না, আমরা যেই ছোট মানুষ বা আমরা যেই রাজনীতি করি, দুর্বল কর্মী, আমাদের আর এখন আর আমরা না পারছি না তুফাইল ভাইয়ের কাছে যাওয়ার জন্য, আর সুযোগ নাই, আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে না, সেটা আর পারতেছি না। এটা শক্ত দেয়াল। আপনি যা কিছু করবেন, আমার সমস্ত করাটাই তোফাইল ভাইয়ের কাছে যায়। এনটিতে তোফাইল ভাইকে বলা হয় অন্যভাবে। কেউ আমি বুঝতে পারলাম না আসলে, আমরা যে মানুষ, আওয়ামী লীগের কর্মী, আমাদেরকে যে চিমটি দিলে আমরা ব্যথা পাই, আমাদের রক্ত আর আপনাদের রক্ত যে একই কালার লাল, এটা মনে হয় তারা আজকে আর বুঝতে পারতেছেন না। তারা আজকে ধরেই নিয়েছেন যে তারা মানে কি বলে আর কি, তারা হয়ে গেলেন রয়্যাল, তারা হয়ে গেলেন ব্লু ব্লাডের অধিকারী, আমরা হয়ে গেলাম কি বলে আমজনতা। সামান্যতম দেখলাম আর কি, দেখি স্রেফ 3-4 জন মানুষ, স্রেফ 3-4 জন মানুষ। এবং আমি সবসময় একটা জিনিস বলতাম যে ভোলায় আওয়ামী লীগের কোনো বড় নেতা যদি তাৎক্ষণিক আপনি মনে করেন নির্বাচনে আগাগ দিয়ে বিএনপিতে বা জামাতে চলে যায়, তাহলে 2-1 জন নেতা আছে যাদের জন্য 400-500 ভোট চাইতে পারে। এছাড়া তোফাইলের কোনো ভোট কমতো না, বিকজ এই ভোটগুলো নৌকার ভোট, এগুলো তোফাইলের ভোট। তোফাইল ভাই একজন ইমেজ সম্পন্ন লোক ছিলেন। আজকে হয়তো দেখা গেছে যে অনেকেই অনেকভাবে, আমি একটা জিনিস আমার বুঝে ধরে না, তোফাইল ভাইয়ের কাছে আপনার স্রেফ 2-3 জন মানুষ ছাড়া আর সবই বেঈমান, কারো কোনো ইমানই নেই। আপনি কিভাবে, আমাকে প্রমাণ করবো, কিভাবে যাব? আমি একবার তোফাইল ভাইকে বলছিলাম যে ভাই আপনি আপনার যে জাকাত, আপনি যে জাকাত দেন ঈদের আগে, বা এই জাকাতগুলো আসলে কারা দেন? আপনার জাকাত তো দিবেন আপনার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, কারণ এটা আমাদের হক, নেতাকর্মীদের হক। আওয়ামী লীগের আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে, অনেক নেতাকর্মী আছে যারা প্রচন্ড খারাপ অবস্থা আছে, যাদের এটা বুঝাতে পারবো না। আপনি যেটা দেখছেন যে চাকচিক্যের আড়ালে অনেক কষ্ট, অনেক 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 বেশি, মানে অন্তরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেক বেশি রক্তক্ষরণ। দুর্ভাগ্য যে ক্ষমাহীন পৃথিবী, যেখানে আর ডিউ টু দিস রিজন, আপনি একটা জিনিস তো লক্ষ্য করেছেন, আমাদের ছোট ছোট অর্গানাইজেশনগুলো, যারা প্যারেন্টস অর্গানাইজেশন, কারণ এরা জানেন যে আমাদের যে কমিটি, এই কমিটি এগুলো কেন্দ্র ভাঙতেও পারবো না, কেন্দ্র গড়তেও পারবো না। সুতরাং সেটা তারা আমরা আপনার মানলে কি না মানলে কি, মুসা ভাই কোনটা কি কাজে পরিচয়, ভাই কাজে পরিচয় কোনটা ভাইয়া? মুসা ভাই কি কাজে পরিচয় কোন? মুসা ভাই ইসলাম আলাইকুম, ফ্রম দেশের বাইরে থেকে সম্ভবত, যাই হোক এনিওয়ে। তো এই হচ্ছে আপনার সিচুয়েশন। আর সেটাই আর কি, চলুক, চলতে থাকুক, অসুবিধা নাই। সেটা মানে চলতে চলতে একটা সময় সব কিছুরই তো আপনি একটা শেষ তো আছে, তাই না? শেষ তো অবশ্যই হবে। ভালো লাগে যখন দেখি যে আসলে এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেই করেন, যে তৃণমূল থেকে নেতৃত্ব নিয়ে আসা, এই মন্ত্রী পরিষদে নতুনদেরকে সুযোগ করে দেয়। এটা আজকে আমি মানে কাদের ভাই অসুস্থ হয়ে গেছেন, আমি সকালবেলা যখন আমাদের সাবেক ছাত্রলীগ নেতা জোবায়দুল হক রাসেলের আপনার স্ট্যাটাসটা দেখলাম, যে কাদের ভাই তাকে ফোন করে মানে যেটা বললো যে তোর জন্য আমি কিছু করতে পারলাম না। আসলে কাদের ভাই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি সরকারের মন্ত্রী, এত প্রভাবশালী নেতা, তারপরে উনি ফার্স্ট ওনার একজন কর্মীর কথা মনে পড়েছে, আমি জোবায়দুল হক রাসেলের মতো দ্বীপ জেলা ভোলার একজন কর্মী আওয়ামী লীগের। যখন আমি এটা দেখেছি তার স্ট্যাটাসে, আমার আমার অন্তরটা অনেক বড় হয়ে গেছে। আমি আবার নতুন করে মানে সকাল থেকেই যেন আমার এটা দেখার পরেই আমার মনে হয়েছে যে নিশ্চয়ই আমাদেরকেও
একটা সময় কেউ না কেউ এরকম ডেকে বলবে, আমাদেরকেও আওয়ামী লীগ ডাকবে, আমাদেরকেও আওয়ামী লীগ ভালোবাসবে, আমাদেরকেও নেতারা একদিন ডেকে নেবেন। এটা আমি খুব আশাবাদী। কি হতো, মানে কাদের ভাইয়ের মতো মানুষ, যার চিকিৎসার সব কিছু তদারকি করতেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, কাদের ভাই জোবাদুল হক রাসেলকে স্মরণ করেছেন। এটা হচ্ছে কাদের ভাইয়ের সাথে নেতাকর্মীদের আসলে অন্তরের একটা সম্পর্ক। আজকেই প্রমাণ হয়ে গেছে সারা বাংলাদেশ, আপনার লেখালেখি নেতাকর্মীদের মন মানসিকতা ইত্যাদি ইত্যাদি, যে ওবায়দুল কাদের ভাই মানে কতটা নেতাকর্মীদের সাথে কতটা রিলেটেড সেটা আপনারা বিভিন্নভাবে লেখালেখিতে দেখেছেন। আসলে এটাকেই বলে যে আমাদের নেতাদের সাথে তো আমরা যারা কর্মী, আমাদের তো আসলে রক্তের সম্পর্ক না, আমাদের সম্পর্কটা আত্মিক, আন্তরিক, হৃদয়ের, আদর্শের সম্পর্ক। একটা সময় আমার নেতা শ্রদ্ধা তোফায়েল ভাই বলতে যে কিসের আত্মীয়, আত্মীয় কাকে বলে? আবার আত্মীয় তো আত্মার সাথে যার সম্পর্ক, আর আমার আত্মার সাথে সম্পর্ক তো আওয়ামী লীগ নেতাকর্মীদের। আমার আত্মার সাথে সম্পর্ক আওয়ামী লীগ নেতাকর্মীদের। অতএব এই যে আওয়ামী লীগ নতুন বাজার চত্বরে হাজার হাজার যে মানুষ আওয়ামী লীগের নেতাকর্মী, এই জনসভায় আপনারাই আমার আত্মীয়। হাজার হাজার মানুষ করতালি দিয়েছে, চিৎকার দিয়ে উঠেছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তোফায়েল ভাই এগিয়েছিলেন, আমরা আছি আপনার সাথে। কথাটা কি আদৌ মানে আসলে কি ঠিক? আসলে কি সেটা হলো? আসলে কি নেতাকর্মীরা এই জায়গাটাতে আছে? নাই। কেন এটা হলো, কেন কি কারণে জানি না। আমরা চাই, হ্যাঁ, আমরা আমাদের দলের যারা তোফায়েল ভাইদের মতো দেশবরেণ্য নেতা এবং দলের যারা ইন্টারন্যাশনাল ফিগার, আমরা চাই যে হ্যাঁ, আপনার ফ্যামিলি থেকে নিশ্চয়ই আসবে, যদি আপনার পরিবারে সেরকম নেতাকর্মী থাকে, এরকম রাইট আছেন, অফকোর্স তারা আসবেন। এবং তাদেরকে যে আমরা মানছি না এমন তো না, আমরা মেনে নিচ্ছি এবং তারা আমাদের নেতৃত্ব দেবেন, আমরা মেনেও নিছি। কিন্তু আমরা চাইছিলাম আর কি যে আমাদের চাওয়াটা এরকমই ছিল যে আমরা যারা পরের প্রজন্ম, তোফায়েল ভাই তো অনেক সিনিয়র, তোফায়েল ভাই আছেন, বা এই প্রজন্মটার সাথে আমরা মানে রিলেটেড থেকে মানে যেভাবে যেই দুঃখ কষ্টগুলো একটা সময় আমরা যখন ভাগ করে নিছি, এই যে আমাদের ভোলা 2-এর এমপি মুকুল ভাই বা মনির ভাইদের সাথে আমরা এই সম্পর্কগুলো আমরা রেখে আসলে আমরা চলবো। হ্যাঁ, ভুলভ্রান্তি একটু হয়েছে আসলে, হয়তো আমার একটু বেশি, কারো একটু কম। মানসিকতা যদি এরকম হয় যে আমি একদম নির্ভুল, ভুল তো করে না শয়তান আর ফেরেশতা, আপনারা যদি মানে সেই জায়গায় চলে যান যে আমি আসলে অতি মানবে চলে গেছি বা একটা জায়গায় চলে গেছি, তাইলে তো আসলে দোষ তো আমাদের কারো তো আসলে তোফায়েলের বিরুদ্ধে কমপ্লেনটা ছিল না, তোফায়েলের বিরুদ্ধে কারোই নেই, কেউই নেই। কিন্তু এটাই সত্য ঘটনা যে তোফায়েলের পরিবারের কারো, সেটা আমাদের বয়সে হোক, আমাদের ছোট সামান্যতম যদি মানে কেউ যদি বলে যে ওর চলাফেরাটা জানি কিরকম, আপনি যত বড়তে কিনে তো আপনি তো পড়ে গেল উইকেট, কতজন মেনটেন করবেন? আমি জিজ্ঞেস করেছিলাম ঢাকায় আমাদের চাকরি করা এক সার্জেন্টকে, আমাদের ভোলার ছোট ভাই, যে ভাই কী ব্যাপার, মাননীয় একজন মন্ত্রীকে যাচ্ছেন, পাশে ফ্ল্যাগ দেখলাম, তুমি তো ভাই স্যালুট দিলে না। তখন আমাকে ওই সার্জেন্ট বলেছিল যে ভাই, ঢাকায় মানে আপনার নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে যে কাদেরকে স্যালুট দেব আর কাদেরকে দেব না। কারণ ঢাকায় এত ভিভিআইপি, এত মন্ত্রী এমপি, যদি আমি যদি আপনার সবাইকে স্যালুট দিতে চাই, তাহলে আমাকে 2 হাত এরকম উঁচু করে দাঁড়া থাকতে হবে। এই জন্য আমাদের এখানকার কিছু সিটিতে, রাজধানীতে, ক্যাপিটাল সিটিতে কিছু ক্রাইটেরিয়া আছে। এই জন্য আমরা সবাইকে বা সবাই স্যালুট পায় না, সম্মান আমরা তার গাড়িটারি পার করে দিই, কিন্তু ওই স্যালুটটা নেই আমাদের ভোলায়। এখন রাজনীতি করাটা আমাদের জন্য এরকম হয়ে পড়েছে যে আমাদের আসলে কি বলে এটাকে, আমাদের এখন স্যালুট এরকম করে 2 হাত উঁচু করে দাঁড়ায়, তার স্যালুট দিয়ে আমি কাকে খুশি করব? একজন খুশি তো আরেকজন চলে যাবেন, যাচ্ছেন যান, আপনারা দোয়া করি আপনাদের জন্য। কিন্তু আবারও বলা যায় আর কি যে সব কিছুর পরেও মানে আমরা আওয়ামী লীগের নেতাকর্মী যারা, এরকম ঘটনা তো অনেক ছিল যে অনেকগুলো মামলা নিয়ে আমরা জেলে গেছি, আজকে একটা জামিন হয়েছে, আমরা বেরোইছি, সব মামলাগুলো শেষ, 2-4-5 মাস পর যখন বেরোবো তখন বলে যে ভাই প্লিজ আরেকটা মামলা আসছে, ঈদ 2 দিন সামনে বেরোতে গেলে প্লিজ আরেকটা মামলা আসছে। আমরা তো তারপরও
একটা স্বপ্নকে নিয়ে আমরা মানে বেঁচেছিলাম যে এত কিছুর পরেও আমরা আবার মুক্তি পাবো, আবার আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেব, আমরা আবার ঘুরে দাঁড়াবো। কিন্তু আজকে আমাদের আর কোনো স্বপ্ন নাই। আমাদের স্বপ্নগুলো আরে ভেঙে দিলেও তো আপনি মনে করেন যে ভেঙে দিছে টুকটাক চাকরি থাকে, সেরকম না। এটা স্বপ্ন ভাঙা বলে না, এটা লুট। আপনি স্বপ্ন বলতে কোনো জিনিস এখানে কোনো অবশিষ্টই নেই, এখানে চিহ্নই নেই, আর স্বপ্নের কোনো চিহ্নই নেই। কেউ কথা বলে না। যাই হোক, ইনশাল্লাহ এত কিছুর পরও আই এম নট ডিজার্টেড। আমি মনে করি যে আল্লাহ যদি বঙ্গবন্ধু কন্যাকে বাঁচিয়ে রাখেন, নিশ্চয়ই আওয়ামী লীগের নেতাকর্মীদের খবর তার কাছে যাবে। যেই ক্ষমতার যেই কালো কেদারা বা যারা করেছেন আর কি, ক্ষমতা তো অবশ্যই আপনার চিরস্থায়ী না। আমরা পজিশনে যাব। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, আমরা গণতান্ত্রিক দলের নেতাকর্মী, আমরা এটাই বিশ্বাস করি। কিন্তু যারা এই যে নেতাকর্মীদের সাথে একটা পাথরের দেয়াল, শক্ত পাথরের গাঁথনির দেয়ালটা তুলে দিলেন, নিজেদেরকে নিয়ে গেলেন, এটা জানি না, হয়তো কি বলে আর কি, ভালো হয় নাই, ভালো হলো না, মানে কষ্ট লাগে কেন। হ্যাঁ, ভালো নেই আওয়ামী লীগ, ভালো নেই আমরা। ভালো আছেন, খুব ভালো আছেন যারা, তারা আমাদের আওয়ামী লীগের কেউ ছিলেন না একটা সময়। খুব ভালো আছেন যারা, তারা অন্য দল থেকে এসছেন অনেকে। আবার ভালো আছেন তারা যারা আসলেই নিজেরাও জানেন যে আমি গণবিচ্ছিন্ন, আমি কোনো ইলেকশনে দাঁড়ালে আমার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। সুতরাং আমি চাঁদ, সূর্যের আলোতে, তোফায়েল ভাইয়ের আলোতে আমি আলোকিত, সুতরাং আমি চাঁদ হয়েই থাকি, সূর্যের আলো আমার উপরে পড়ুক, দেন আমি আলোকিত হব, এটাই তো বেটার। সো সে এটাই চিন্তা করি ক্ষমতার কালো দাবড়িয়ে বেড়াচ্ছেন, মানে কালো কি বলে আর কি, পাগলা ঘোড়া যেটাকে বলে। নেতাকর্মী শূন্য, নেতাকর্মী তার প্রয়োজন হবে না, যেহেতু সে দলটা তোফায়েল ভাইয়ের, দলটা আওয়ামী লীগ, দলটা আপনার এটার জোয়ার আসলে তোফায়েল ভাই বা তোফায়েল ভাইয়ের মনোনীতরা এটার বেনিফিশিয়ারি হবেন। আবার ভাটায় পড়লো তো তোফায়েল ভাই কি ডিপেন্ড করতেছে, উনি চিন্তা করতেছেন আমি যে আসি একটা জায়গায়, চাঁদ হয়ে আমার উপরে আলো পড়ছে, আমি ফোকাস বানাইতেছি। তোফায়েল ভাই বলেন আর কি যে এই ঘটনা ইত্যাদি হয়েছে, মুসা ভাই বলতেছে রাইট। তো শোনেন, যারা আপনি যদি মুসলমান হন, মুসলমান ধর্মে বিশ্বাস করেন, আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করে, তারা কিন্তু আর মুসলমানের মধ্যে থাকে না। আপনাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক ছিল, আমরা আপনাদের আত্মীয়। আর আপনারা যারা সুসময়ে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, বাড়ির দরজায় অ্যালসেশিয়ান কুকুর রেখে হাওলাত করা পকেটের লোকজনদেরকে নিয়ে ভিতরে কি বলা আছে, হয়তো আপনি পোলাও খাচ্ছেন, কোরমা খাচ্ছেন, ইত্যাদি, আমরা না খেয়ে নাই, ডাল ভাত খাচ্ছি। অথচ আমাদের ন্যূনতম যে মানবিক মৌলিক যে চাহিদাটা, এটা পর্যন্ত আমাদের যে পাওয়া উচিত সম্মানটুকু, এইটুকুর থেকে যারা যাচ্ছেন না, তারা ভালো করে নেয়। তারা, আমি জানি না আসলে, আপনারা তো অনেকে আবার এটা হইতে পারে যে, কারণ মানে তারা তো সবাই সব হজ করেন, হজে যান, প্রতি বছর যান, ইত্যাদি। আল্লাহ তো সেভাবে ঘন করেন, মাফ করেও দিতে পারেন, হয়তো সেভাবে চিন্তা করে যে দূরে এই ব্যাপার। আমাদের এখানে একজন ছিল আর কি, যে উনি বলছে যে জমির যে আইল সবসময় উনি কাটতো, ঠেলতো, মানে একজনের তার পাশে যদি আপনার 10 করা জমি থাকতো, 5 বছর পর আপনার 5 করা হয়ে গেছে। এরপরে দেখা যায় একটা সময় গেল যে আপনার জমি এসি থেকে, কারণ উনি আইলটাকে পাশ থেকে এইভাবে কাটতো। তো ওনাকে একবার বলছিল যে আপনি যদি এরকম করেন, আপনি হাজি মানুষ, এই ঘটনা করা, আল্লাহ যদি মাফ করে দেয়, হজ যদি আমার কবুলই হয়, তাহলে আমি শিশুর মতো নিষ্পাপ, জমি ঢেলতে থাক, শেষ জীবন তো আবার দামই, 2বার গেছি, আরো সামনের দিকে দামু, যদি আল্লাহ কবুল করে হয়, তাহলে আয় আবার মসজিদ বানা দিন, বেটা তোর হাতাল ঢেল। এখন আমাদের সেরকম চলতেছে, হাতাল ঢেলতেছে,
বলতেছি আমরা, কোনো লাভ নাই, মরতেছে মরুক, রোহিঙ্গা আমরা, আমরা উদ্বাস্ত, সেইভাবে আমরা আছি। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এই তো আর কি। আপনি কি বলো আর কি, আরব্য উপন্যাসের 1000 রাত চলে যাবে, 1001 রাত চলে যাবে, কাহিনী শেষ হবে না। যদি অন্যায় করি, যদি পাপ করি, তাহলে পাপের প্রায়শ্চিত্ত তো অবশ্যই পাবো, সেটা দুনিয়াতেও পাবো, আখেরাতেও পাবো। আপনাদের যাদের মানে ছেলেমেয়েরা, আমরা তো চাকরি করতে পারতাম, কাজ করতে পারতাম, অনেক সুযোগ তো ছিল, বা যেহেতু লেখাপড়া করেছি, আমরা তো রাজনীতি করেছি, ঠিক না? আপনাদের ছেলেমেয়েরা যখন কি বলো আর কি বারেট ল করে, বড় বড় এতে করে আর কি, ঠিক তাদেরকে আপনারা কি বলে আর কি, এই যে মানে এদেরকে কি বলে, যে মুরগি টুরগি পালেন না, খুব যত্ন করে বড় বড় ডিম পালে, তাদের মতো করে পালেন। আর আমাদের ছেলেমেয়েরা, তাদেরও একটু স্বপ্ন আছে। দোয়া করি সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আপনারা ভ্রাতৃত্বের বন্ধন কেটে দিয়েছেন, আমরা কাটিনি, এখনো কাটবো না, চাইও না। এই এশার আজান দিচ্ছে, পরে যান। এটা হয়েছে না, মানে যে কি বলে এটাকে, সব কিছুর পরে তো আমরা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের বিশ্বাস আছে, আমরা মনে করি যে আমরা যেহেতু জন্ম নিয়েছি, আমাদের মৃত্যু অনিবার্য। কোনো কিছুই তো গোপন থাকে না, গোপন থাকবে না, গোপন রয় নাই, বের হয়ে যাবে একদিন। তবে প্রাসাদগুলোতে আপনাদের যে প্রাসাদ, দেখেন খেয়াল করে আর কি, যে কি বলো আর কি, আমি দূর থেকে এরকমই আমার মনে হচ্ছে যে প্রাসাদে অনেক সময় আস্তর পরায়, মনে হয় যেন কি যেন গায়ের রং লেগে পড়েছে, বা সবুজ আস্তর পরে না, আমার মনে হচ্ছে যে ওই আস্তরগুলো, আপনাদের প্রাসাদে আস্তরগুলো, ওগুলো হচ্ছে আমাদের রক্তগুলো পড়তেছে মাঝে মাঝে। এখন যদি আপনি পারছেন না, নানা কারণে, নুপুরের ঝংকার চলে, সুরা সাকি চলে বিভিন্ন জায়গায়, একটা সময় দেখবেন যে উইনি লিভ অ্যালোন, দেখবেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের আর্তনাদ, চিৎকার আপনার কানে, আপনার সুখনিদ্রা ভেঙে যাবে সেদিন। আপনি সেদিন আপনার কষ্ট লাগবে, আপনিও একদিন এমন হইতে পারে যে না পারবেন বলতে, না পারবেন কাউরে কইতে, কারণ আমার কান্না আপনার সুখনিদ্রা ভঙ্গ করবেই। এটা হতে পারে না, এটা হয় না। আমি করেছি, আমি খেটেছি, আমার ঘাম, আমার শ্রম, আমার রক্ত, আমার মেধা আপনার জন্য আমি দিয়েছি, আপনাদের জন্য করেছি। সুতরাং কম করে হলো ওই ন্যায্য যে মজুরি, এটা আমার পাওয়া, এটা আমার পাওনা, এটা আমার ন্যায্য অধিকার, সে অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছেন। আল্লাহ এটা সইবে না, কখনই এটা হইতেই পারে না, এটা কোনোভাবেই না। গণ আন্দোলন সৃষ্টি করেছেন, গণরোষও তো দেখছেন অনেকেই, তোমরা গণরোষ দেখছি, এর সাথে তো 9 বছর রাষ্ট্র ক্ষমতা ছিল, অনেকেরই দেখেছি, অনেকের ইতিহাসে তো যারা অত্যাচারী রাজাদের, অত্যাচারী জমিদারদের ইতিহাস অনেক করুন। আপনাদের ক্ষমতা আজকে এমন এক পর্যায়ে চলে গেছে যে আমাদের রক্ত দিয়েই যেন, মানে কি বলো যে হয় না, যে কি বলে, হোলি খেলা করে না, এই আর কি চলছে। চলুক, জীবন মৃত্যুর ফয়সালা হবে আকাশে ইনশাল্লাহ। আল্লাহ যদি থাকেন, যদি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে থাকি, যাক না, আরো 2-3টা বছর চলে যাক, থাক না, দেখি না, ওয়েট এন্ড সি। মৃত্যুকে আজ আর পরোয়া করি না, আই ক্যাট ড্যাম, ইনশাল্লাহ। আপনি আমায় খুন করবেন, করেন, আমি তো এমনিই নাই, বাট বলে যাব। নির্বিচারে নেতাকর্মীদের উপরে অত্যাচার, মামলা মোকদ্দমা, কণ্ঠরোধের অপচেষ্টা, এই যদি হয় গণতান্ত্রিক নেতৃত্বের মানসিকতা, এই যদি হয় গণতান্ত্রিক রাজনীতির
কি বলে, এটাই যদি হয় গণতান্ত্রিক রাজনীতি, তাহলে আমিও আজকে উচ্চকণ্ঠে কই 100,000 বার আমিও হব রাজদ্রোহী। টাইম উইল সে ইনশাল্লাহ। মানলে তো অনেক কিছু, না মানলে একজন মরবে, হাজার মুস্তাক সেন চিৎকার করে বলবো অধিকারের জন্য। রেভলিউশন মাস্ট হবেই ইনশাআল্লাহ। বিপ্লব এটা চলমান প্রক্রিয়া, বিপ্লব, আমরা বিপ্লবী, বিপ্লবীরা মরে না ইনশাআল্লাহ, আমি এটাতে বিশ্বাস করি। বিপ্লবের যে জ্বলন্ত মশাল, আমি আমার প্রজন্মের কাছে, প্রজন্ম টু প্রজন্ম চলে যাবে ইনশাআল্লাহ, পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আই এম নট ডিজার্টেড। ভালো আছেন, ভালো থাকেন। দেখেন এই প্রাসাদ চাপা পড়ে আপনাদের জন্য অপমৃত্যু না হয়, তাহলে কষ্ট পাবো, কবরে থাকলেও কষ্ট পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আবারও আমার শ্রদ্ধেয় নেতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রিয় নেতা ওবায়দুল কাদের ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের যে দাদা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হয়েছেন, এই জন্য আবারও তাকে অভিনন্দন, কর্ডিয়ালি ইনভাইটেড থাকবে দ্বীপ জেলা ভোলায়, যদি কখনো সুযোগ আসে একসময় আসবেন ঘুরে যেতে। বঙ্গবন্ধুর চিন্তার দ্বীপ, স্বপ্নের দ্বীপ, একসময় আসবেন। বঙ্গবন্ধুর মানসপুত্র তোফায়েল ভাইয়ের ভোলায় আপনাকে আমি দাওয়াত করলাম। যদিও দাদা কি আসবে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী আজ পর্যন্ত এই ক্ষমতার এত বছর একবার দেখি নাই। মাননীয় প্রধানমন্ত্রী একবার যদি একটু দেখতাম সরকারি স্কুলের মাঠে, তাও পর আমরা একটু ভরতে পারতাম। কেন যে আসে না, এই আর কি। প্রধানমন্ত্রী শুনেছি, মাননীয় প্রধানমন্ত্রী তো মনে করেন যে ভোলায় আমার চেয়ে বড় বড় কেউ আসেন, হয়তো এই জন্যই আসেন না নাকি, আল্লাহ পাক জানে, করতে পারি না। তবে দেখতে খুব ইচ্ছা করে, দাদা আসেন যদি কখনো সুযোগ পান। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। দেশ রত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হন। আসসালামু আলাইকুম।